আমার নাম নিধি। সেদিন রাতে আমাদের বাড়ির পেছন দিকের জঙ্গলে লুকিয়ে আমার প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। তারপর আমার প্রেমিক সুযোগ বুঝে আমার চুড়িদারের চেন খুলে দিয়ে আমার গলা, পিঠে ও বুকে অনেক চুমু দিয়েছিল। তারপর আমিও আমার প্রেমিককে আদর করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমার প্রেমিককে ভালোবেসে চুমু দিচ্ছিলাম, ঠিক ওই সময় তাকে দেখার পরে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ ওই সময় আমার বোন আমাদের সামনে এসে হাততালি দিয়ে বলল, বাহ নিধি, তোর লজ্জা করে না রাতের অন্ধকারে জঙ্গলের ভেতরে এই ছেলেটার সঙ্গে নিজের মুখ কালো করতে? বিয়ের আগেই একটা ছেলের সঙ্গে মজা নিচ্ছিস? ছি! ওই সময় আমি ভয় পেয়ে আমার বোনের হাতে পায়ে ধরে বলেছিলাম সে যাতে এই কথাটা কাউকে না বলে। তারপর আমার বোন আমার সঙ্গে যা করেছিল সেটা শুনে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে। আসলে আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম এবং আমার মা তো ছোটোবেলাতেই আমাকে পৃথিবী থেকে ছেড়ে চলে গেছিল। তারপর আমার মায়ের মারা যাওয়ার পরে আমার বাবাই আমার সব কিছু ছিল। আমার বাবা আমাকে এত ভালোবাসতো যে শুধুমাত্র আমার কারণে বাবা দ্বিতীয় বিয়ে করেনি। ওই সময় আমি ব্যাংকের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং আমি যেহেতু পড়াশোনায় খুব ভালো ছিলাম, তাই আমার নিজের উপরে আত্মবিশ্বাস ছিল যে আমি পরীক্ষায় পাশ করে খুব তাড়াতাড়ি ব্যাংকের চাকরি পেয়ে যাব এবং চাকরি পাওয়ার পরে আমার বাবা বাড়িতে সারাদিন একা থাকবে এই কথাটা ভেবেও আমার খুব দুশ্চিন্তা হতো। তাই বাবাকে বলেছিলাম যাতে সে দ্বিতীয় বিয়ে করে মাকে বাড়িতে নিয়ে আসে। কিন্তু আমার বাবা কোনো মতেই দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়নি। আমি যখন বাবাকে বিয়ে করার কথা বলেছিলাম তখন বাবা বলেছিল, নিধি, আমার যদি বিয়ে করার হতো তাহলে আমি অনেক বছর আগেই বিয়ে করে নিতে পারতাম। এখন তোর বয়স 24 বছর, আর আমারও তো অনেক বয়স হয়ে গেছে। এই বয়সে আমি বিয়ে করলে লোকে কি বলবে? আর এমনিতেও আমার কারোর প্রয়োজন নেই। তুই আমার পাশে থাকলে আমার আর কারো লাগবে না। আমি চাই না এই বয়সে বিয়ে করে যাকে নিয়ে আসবো সে তোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে। আমি কিন্তু এই সব একদম সহ্য করতে পারবো না। বাবা যখন বিয়ে করতে রাজি হয়নি তখন আমি আমার দিব্যি দিয়ে অনেক জোর করে বলেছিলাম বাবা যদি দ্বিতীয় বিয়ে না করে তাহলে আমার চাকরির পরে বাবার খেয়াল কে রাখবে? আমি যখন অনেক জোর করেছিলাম তখন বাবা শুধু আমার খাতিরে বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছিল। ডলি কাকিমাকে বিয়ে করে বাবা তাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। আসলে ডলি কাকিমার স্বামী বেশ কয়েক বছর আগে হার্ট অ্যাটাকে মারা গেছিল। তারপরে ডলি কাকিমাও আর দ্বিতীয় বিয়ে করেনি। তাই আমি বাবাকে বলেছিলাম ডলি কাকিমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলে তারও একটা সাহারা হবে। তারপর সেদিন যখন বাবা ডলি কাকিমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তখন আমি খুব খুশি ছিলাম এবং ভেবেছিলাম ডলি কাকিমা আমার বাবার খুব খেয়াল রাখবে এবং আমি মনোযোগ সহকারে নিজের পড়াশোনা করতে পারবো। কিন্তু বাবার বিয়ে পরে তো আমার সঙ্গে সব কিছু উল্টোটাই হয়েছিল। ডলি কাকিমার একটা মেয়ে ছিল, সে আমার চাইতে বয়সে 2 বছরের বড় ছিল। তার নাম সীমা। সেদিন সেও আমাদের বাড়িতে এসেছিল এবং তার মায়ের যেহেতু আমার বাবার সঙ্গে বিয়ে হয়েছিল তাই সম্পর্ক অনুযায়ী তো আমার বাবা তারও বাবা ছিল। আমার বাবার উপরে সীমারও ততটাই অধিকার ছিল যতটা অধিকার আমার ছিল। আমার বাবার অনেক সম্পত্তি ছিল এবং আমাদের বাড়িটাও অনেক বড় ছিল। সেদিন আমার সৎ মায়ের সঙ্গে যখন আমার সতের বোনও আমাদের বাড়িতে শিফট হয়েছিল তখন প্রথম দিনই আমার সতের বোন আমার উপরে জুলুম করেছিল। আসলে আমি রাত্রি জেগে পড়াশোনা করতাম। তারপর যেদিন বাবার বিয়ে হয় সেদিনও রাত্রিবেলাতে আমি পড়াশোনা করছিলাম এবং বাড়িতে সবাই শুয়ে পড়েছিল। কিন্তু আমি যখন রাত্রি 2টোর সময় নিজের ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে এলাম তখন দেখলাম আমার বাবা তো নিজের সুন্দর বেডরুমটা ছেড়ে ডাইনিং রুমের একটা সোফাতে শুয়েছিল। আমি এটা দেখে আশ্চর্য হয়েছিলাম যে বাবার তো সেদিন আমার সতের মায়ের সঙ্গে প্রথম রাত ছিল। তাহলে বাবা কেন আমার সতের মাকে ছেড়ে এই সোফার উপরে শুয়েছিল? আমি তো ভেবেছিলাম বাবা অনেক বছর পরে আবার নতুন করে নিজের জীবন সঙ্গিনীকে পেয়ে খুশি হবে এবং তার সঙ্গে সময় কাটাবে। কিন্তু এখানে তো সব কিছু উল্টোটাই হয়েছিল। আমি যখন বাবাকে সোফায় শুয়ে থাকতে দেখে তাড়াতাড়ি তাকে ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞেস করলাম যে বাবা, তুমি নিজের ঘর ছেড়ে মাকে একা ছেড়ে এখানে কেন সোফার উপরে শুয়ে আছো? বাবা তখন প্রথমে আমাকে সত্যি কথা বলতে রাজি হয়নি, কিন্তু আমার সন্দেহ হয়েছিল যে বাবার হয়তো আমার সৎ মায়ের সঙ্গে কোনো কথা নিয়ে ঝামেলা হয়েছে।
আমি যখন বাবাকে অনেক জোর করেছিলাম যে কেন তাদের মধ্যে ঝামেলা হয়েছে, তখন বাবা বাধ্য হয়ে আমাকে সত্যি কথাগুলো বলেছিল। আসলে আমার যেটা বেডরুম ছিল সেই বেডরুমটাই নাকি সীমা নিতে চেয়েছিল, এবং সীমা তার মাকে গিয়ে বলেছিল যে সে আমার বেডরুমে থাকতে চায়। কিন্তু আমি যেহেতু সীমাকে প্রথমেই বলেছিলাম যে আমার বেডরুমে অনেক জিনিসপত্র আছে, সেগুলো ছেড়ে আমার অন্য ঘরে থাকা হবে না, তখন সীমা তার মাকে বলেছিল যেমন করেই হোক সে নাকি আমার ঘরটাই নিবে। এবং সেদিন রাত্রিবেলা যখন বাবা আমার সৎ মায়ের সঙ্গে সময় কাটানোর জন্য যায়, তখন আমার সৎ মা বাবাকে কেঁদে কেটে বলেছিল, তোমার সঙ্গে বিয়ে করে আমি হয়তো ভুল করেছি, কারণ আমার মেয়ের যদি একটা ছোট্ট চাহিদা তুমি পূরণ করতে না পারো তাহলে তুমি কেমন বাবা। তারপর আমার বাবা যখন মাকে জিজ্ঞেস করেছিল যে সীমা কি চাইছে, তখন আমার সৎ মা বলেছিল যে সীমা আমার বেডরুমে থাকতে চায়। তখন আমার বাবা আমার মাকে বলেছিল নিধি ওই রুমটা ছেড়ে অন্য রুমে যেতে পারবে না, কারণ নিধি ছোট্ট থেকে ওই রুমে থাকে এবং ওই রুমে তার অনেক বই খাতা আছে ও তার ছোটোবেলার অনেক স্মৃতি আছে, তাই নিধি কোনো মতেই ওই ঘর ছেড়ে অন্য ঘরে যাবে না। এই কথাটা বলে বাবা রাগ করে নিজের বিছানা ও ঘর ছেড়ে নিচের ঘরে এসে সোফাতে শুয়ে পড়েছিল। আমি তখন বাবার হাত ধরে বলেছিলাম, তুমি সামান্য একটা ঘরের জন্য আজকে মায়ের সঙ্গে ঝামেলা করেছ, কোনো ব্যাপার না, ওই ঘরটার সব জিনিসপত্র আমি কাল সকালে বের করে পাশের ঘরে শিফট হয়ে যাব এবং সীমা দিদিকে আমার ঘরে দিয়ে দিব। বাবা তখন বলেছিল এটা করার কোনো দরকার নেই, কারণ ওই ঘরে তুমি ছোট থেকে আছো, আমি চাই না এদের জন্য আমার সোনা মায়ের কোনো কষ্ট হোক। আমি তখন বাবাকে বলেছিলাম, এতে আমার কোনো কষ্ট হবে না, তুমি মাকে গিয়ে বলে দাও যে কালকের মধ্যে আমি ঘরটা ছেড়ে পাশের ঘরে শিফট হয়ে যাব। তুমি যেমন সবসময় আমার ব্যাপারে ভাবো, তাই আমিও তোমার কথা ভেবে সামান্য এতটুকু কাজ তোমার জন্য করতে পারবো না বাবা। ওই সময় বাবা আমার কথা শুনে আমাকে বুকে জড়িয়ে ধরে অনেক আদর করে বলেছিল, আমার মেয়ের মতো এত ভালো ও বুদ্ধিমতী আর কেউ নেই। পরের দিন সকালবেলা আমি পাশের ঘরে শিফট হয়ে গেছিলাম এবং আমার সতের বোন সীমা আমার রুমে শিফট হয়েছিল। এমনকি ধীরে ধীরে আমার সতের বোন আমাকে দিয়ে এই বাড়ির সমস্ত কাজকর্ম করাতো। ও বলতো, এত পড়াশোনা করে কোনো লাভ নেই, বাড়ির কাজকর্ম করলে শ্বশুরবাড়ি গিয়ে অনেক সাহায্য হবে। আমার সতের মা ও বোন আমাকে দিয়ে ঘরের সমস্ত কাজকর্ম করাতো। এইভাবে বেশ কিছুদিন চলার পরে একদিন আমার বাবা যখন নিজের চোখে দেখেছিল যে আমি বাথরুমে কাপড় কাচ্ছিলাম, তখন বাবা আমার সৎমাকে বলেছিল, তুমি ভালোভাবেই জানো আমার মেয়ে কিছুদিন পরে ব্যাংকের পরীক্ষা দিবে, আর তুমি কেন ওকে দিয়ে বাড়ির কাজকর্ম করাচ্ছ? একটা কথা খুব ভালোভাবে জেনে রেখো, আমার মেয়ে কিন্তু বাড়ির কোনো কাজকর্ম করবে না এবং ওর যাতে বিশেষ খেয়াল রাখা হয়, তাই রান্নাবান্না ছাড়া বাড়ির বাকি সমস্ত কাজকর্ম সীমাকে করতে বলবে। এরপরে যাতে আমি না দেখি যে নিধি পড়াশোনা ছেড়ে বাড়ির কোনো কাজকর্ম করছে। ওই সময় কিন্তু আমার সৎমা বাবার সঙ্গে ঝামেলা করেছিল ও বলেছিল, তুমি কি শুধুমাত্র তোমার নিজের মেয়ের কথা মনে করে আমাকে বিয়ে করেছিলে, যাতে আমি এই বাড়ির সমস্ত কাজকর্ম করি এবং তোমার মেয়ে পায়ের উপর পা তুলে বসে বসে খাবে? আমি কিন্তু বলে দিচ্ছি, আমি চাকরের মতো বাড়ির সমস্ত কাজকর্ম করতে পারবো না। আমার বাবা কিন্তু ওই সময় সৎমাকে হুমকি দিয়ে বলেছিল যে সে যদি আমার বাবার কথা না শোনে এবং আমাকে দিয়ে যদি বাড়ির কাজকর্ম করায়, তাহলে কিন্তু বাবা তাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। বাবার হুমকি পেয়ে সেদিনের পর থেকে আমার সৎ বোন ও সতের মা আমাকে দিয়ে আর বাড়ির কাজকর্ম করাতো না। এমনকি আমার সতের বোন সীমা, সে তো সবসময় আমাকে দিয়ে তার কিছু না কিছু ফরমায়েশ পুরো করাতো। এমনকি আমি যখনই নিজের পড়াশোনা করতাম তখনই আমার সতের বোন এসে কিছু না কিছু ফরমায়েশ করতো। আমি যখন বুঝতে পেরেছিলাম আমার সতের বোন ও মা আসার পরে কিন্তু আমার পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছে, তখন কিন্তু আমি অনেক সময় তাদের কাজ করতে বারণ করতাম। এবং আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি, আমি যাদেরকে নিজের ভেবেছিলাম তারা তো কোনো দিন আমাকে নিজের মনেই করেনি। ভেবেছিলাম আমার সতের বোন ও মা আমাকে নিজের মতো করে ভালোবাসবে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম তারা তো আমাকে মোটেও পছন্দ করতো না। তারা শুধু এটাই চেয়েছিল যে আমাকে কোনো রকমভাবে এই বাড়ি থেকে বের করে দিবে এবং আমার বাবার সব সম্পত্তি তারা নিজেদের নামে করে নেবে। কিন্তু বাবার ভয়ে তারা আমাকে কিচ্ছু বলতে পারতো না। কিন্তু সেদিন রাতে আমার জীবনের সব কিছু পাল্টে যায়।
সেদিন রাত্রিবেলা একটা সময় আমি চুপচাপ বাড়ি থেকে বেরিয়েছিলাম আমাদের বাড়ির পেছন দিকে যে ছোট্ট বাগান ছিল সেই বাগানের দিকে। আমি একটা গাছের আড়ালে বসেছিলাম, ঠিক তখনই পেছন দিক থেকে সে আমাকে জড়িয়ে ধরেছিল এবং আমাকে জড়িয়ে ধরে অনেক আদর করতে শুরু করেছিল। তারপর মনে হলো যেন আমাদের বাড়ির দরজা খুলে আমার সতের বোন সীমা বারবার এটাই বলছিল যে বাড়ির পেছন দিকে কে আছে। সে যখন খুঁজতে খুঁজতে আমাদের দিকে আসছিল, তখন আমি ভয় পেয়ে তাড়াতাড়ি বাড়ির মেন দরজার সামনে এসে বললাম, সীমাদি, তুমি কাকে খুঁজছো? এখানে কেউ নেই। তখন আমার সতের বোন রাত্রিবেলা আমাকে বাড়ির বাইরে দেখে জিজ্ঞেস করলো, তুই এত রাতে বাড়ির বাইরে কি করছিস? আর আমার মনে হলো এখানে যেন কেউ ছিল। আমি তখন আমার সতের বোনকে বললাম, ভালো করে বুঝিয়ে বললাম যে এখানে কেউ নেই। আমি ছিলাম, কারণ আমার যেহেতু ঘুম আসছিল না, তাই আমি একটু বাইরে বেরিয়েছিলাম। তারপর আমি তাকে বুঝিয়ে ঘরের ভেতরে যেতে বলেছিলাম। সে যখন আমার কথা বিশ্বাস করে ঘরের ভেতরে চলে গেছিল, তারপর আবার আমি চুপচাপ বাড়ির পেছন দিকের বাগানে এসেছিলাম। তারপর একটা গাছের আড়ালে আমরা দুজন মিলে সময় কাটিয়েছিলাম। আসলে প্রত্যেক দিন রাতে সবার শুয়ে যাওয়ার পরে আমি প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য আমাদের বাড়ির পেছন দিকের বাগানে যেতাম এবং সে যখন আমাকে আদর করত, তখন আমি একটা সীমার মধ্যে থেকে তাকে আদর করার অনুমতি দিতাম। আমি কখনোই আমার প্রেমিকের সঙ্গে লিমিট ক্রস করিনি। কিন্তু ওই সময় যখন আমার প্রেমিক আমার হাত ধরে কপালে চুমু দিচ্ছিল, ঠিক তখনই আমার সতের বোন আমাদের সামনে দাঁড়িয়ে জোরে জোরে হাততালি দিয়ে বলল, বাহ, দারুণ ব্যাপার তো! তাহলে এত রাতে তুই লুকিয়ে এই ছেলেটার সঙ্গে এইসব কাজ করিস? আমরা তো জানতাম যে তুই রাত জেগে পড়াশোনা করিস। তোর এই হচ্ছে পড়াশোনা? তোর বাবা তো খুব গাল বাজিয়ে বলে যে আমার মেয়ে নিধি খুব ভালো, আমার মেয়ের মতো আর কারো মেয়ে নেই। আমার তো তখনই সন্দেহ হয়েছিল যখন তুই এত রাত্রিবেলা বাড়ির বাইরে দাঁড়িয়েছিলিস। আমি তখন বুঝে গেছিলাম তুই আমার থেকে কিছু একটা লুকোচ্ছিস। তাই আমি নাটক করে ঘরের ভেতরে চলে গেছিলাম, কিন্তু আবার চুপচাপ ঘরের বাইরে এসে যখন তোকে খোঁজ করা শুরু করলাম, তখন দেখলাম তুই এই জঙ্গলের ভিতরে আছিস। আমি যখন বাবাকে তোর ব্যাপারে এই কথাগুলো বলবো, তখন তোর অবস্থা কী হবে ভেবে দেখেছিস? তারপর সীমা আমার হাত ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে যায়। ওই সময় আমার বাবা মা যেহেতু উপরের ঘরে ঘুমিয়েছিল, তাই তারা আমাদের ব্যাপারে কিছুই জানতে পারেনি। তারপর আমার সতের বোন নিজের মোবাইলটা বের করে আমাকে যা দেখিয়েছিল, সেটা দেখার পরে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল, কারণ সে মোবাইলের মধ্যে আমাদের দুজনের সব কিছু রেকর্ড করে রেখেছিল। ভিডিওটা দেখার পরে আমার সতের বোনের কাছে আমি 2 হাত জোর করে বলেছিলাম, দিদি, আমি তোমার সব কথা মানতে রাজি আছি, কিন্তু তুমি এই ভিডিওটা কাউকে দেখাবে না। তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি শুধু আমার এই ভিডিওটা ডিলিট করে দাও। আমার সতের বোন তখন আমার গালে হাত দিয়ে বলল, ঠিক আছে, ভিডিওটা আমি ডিলিট করে দেব, কিন্তু একটা শর্ততে। যদি তুই বাড়ির সমস্ত কাজকর্ম করিস, তাহলে আমি এই ভিডিওটা কাউকে দেখাবো না। আর হ্যাঁ, বাড়ির সমস্ত কাজকর্ম করার সঙ্গে তুই নিজের বাবাকেও কিভাবে সামলাবি সেটা কিন্তু সম্পূর্ণ তোর ব্যাপার। তোর বাবা যাতে তোকে বাড়ির কাজকর্ম করতে দেখে আমার ও মায়ের উপরে যাতে রাগারাগি না করে, সেটাও তোকেই দেখতে হবে। এই কথাগুলো বলে সে হুমকি দিয়ে আমার ঘর থেকে বেরিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা বাবা যখন বাড়িতে ছিল না, ওই সময় আমার মা বলল, আমি বাড়ির কাজকর্ম করতে পারবো না, তোরা কোথায় খাবি না খাবি দেখে নে, আমি আর একটাও কাজকর্ম করতে পারবো না। ওই সময় আমার সতের বোন তার মাকে বলল, মা, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য একটা ভালো ব্যবস্থা করেছি। আর আজকের পর থেকে তোমাকে কোনো কাজকর্ম করতে হবে না। আজকের পর থেকে তো বাড়ির সমস্ত কাজকর্ম নিধি করবে। সেদিনের পর থেকে আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে নিজের পড়াশোনা বাদ দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হতো, এবং যখনই বাবা বাড়িতে আসতো তখনই আমি নাটক করে বই নিয়ে পড়তে বসে যেতাম, যাতে বাবা জানতে না পারে যে আমি কী কারণে বাড়ির সমস্ত কাজকর্ম করছি। এবং সেদিনের পর থেকে আমার বোনের ভয়ে আমার প্রেমিকের সঙ্গেও দেখা সাক্ষাৎ করা বন্ধ করে দিয়েছিলাম। তারপর সেদিন রাতের বেলা আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, যখন রাত্রি 1টার সময় আমি নিজের চোখে দেখে ফেলি যে আমার সতের বোন জোর জবরদস্তি আমার প্রেমিকের জামা কাপড় খুলে
সে নিজের মনের স্বাদ মেটাচ্ছিল। এমনকি সে আমার প্রেমিককে বলেছিল, তুমি ঠিক সেইভাবেই ভালোবাসো যেভাবে তুমি নিধিকে জড়িয়ে ধরে ভালোবাসো। আমিও সেই ভালোবাসাটা তোমার কাছ থেকে পেতে চাই। ওই সময় কিন্তু আমার প্রেমিক সীমাকে অনেক বাধা দিয়েছিল। আমার প্রেমিক যখন আমার সতের বোনের কথা মানতে রাজি হয়নি, তখন আমার বোন আমার প্রেমিককে ওই ভিডিওটি দেখিয়ে হুমকি দিয়েছিল যে সে যদি তার সঙ্গে সম্পর্ক না করে তাহলে কিন্তু আমাদের দুজনের ওই ভিডিওটি ভাইরাল করে দেবে। আমার প্রেমিক তখন ভয়ে সীমার সঙ্গে সব কিছু করেছিল। আসলে সীমা লুকিয়ে আমার মোবাইল থেকে আমার প্রেমিককে মেসেজ করেছিল যে রাতের বেলা সে তার সঙ্গে দেখা করতে চায়। আমার প্রেমিক তখন ভেবেছিল ওই মেসেজটা হয়তো আমার মোবাইল থেকে আমিই তাকে করেছি। তারপর আমার প্রেমিক যখন রাত্রিবেলা ওই গাছের আড়ালে আমার জন্য অপেক্ষা করছিল, তারপর আমার বোন যখন আমার প্রেমিকের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, তখন আমার প্রেমিক বলেছিল, তুমি এখানে কি করছো আর নিধি কোথায় আছে? আমার বোন তখন বলেছিল, আজকের পর থেকে নিধি নয়, আমি তোমার সঙ্গে দেখা করতে আসব। আর আমাকেও ঠিক সেইভাবে ভালোবাসতে হবে যেভাবে তুমি নিধিকে ভালোবাসো, কারণ তোমাকে দেখার পরে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার প্রেমিক তখন আমার বোনকে বলেছিল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে নয়, নিধিকে ভালোবাসি। আর এই সব স্বপ্ন দেখা বন্ধ করো যে আমি তোমাকে কোনোদিন ভালোবাসবো। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। তখন আমার সতের বোন আমার প্রেমিককে হুমকি দিয়েছিল তার মোবাইলে রেকর্ড করা আমাদের দুজনের ভিডিওটা দেখিয়ে, এবং আমার বোন আমার প্রেমিককে বলেছিল, আমি তোমার কাছে জোর করে ভালোবাসা পাবো না ঠিকই, কিন্তু হুমকি দিয়ে তো অবশ্যই পাবো। তাই বেশি বাড়াবাড়ি করলে তোমাদের দুজনের এই ভিডিওটা আমি ভাইরাল করে দিব। তাই আমি যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে। সেদিন নিজের চোখে আমি সব কিছু দেখার পরে আমার বোনকে বলেছিলাম, তোমার সাহস কি করে হলো আমার প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক করার? তুমি নিজে আমাকে রেহানের থেকে দূরে করে এইসব নোংরামি করলে। তোমার লজ্জা করে না অন্যের ভালোবাসাকে কেড়ে নিতে? তুমি যতই চেষ্টা করো না কেন, রেহান তোমাকে কোনোদিন মন থেকে ভালোবাসতে পারবে না, কারণ রেহান তো আমাকে ভালোবাসে। আর হুমকি দিয়ে অন্যের ভালোবাসাকে কোনো দিন পাওয়া যায় না। আমার প্রেমিকের নাম রেহান। আমার সব কথা শোনার পরে বোন বলল, তোর এইসব ফালতু কথা শোনার আমার কাছে সময় নেই। আর এমনিতেও আমি রেহানকে ভালোবেসে ফেলেছি, তাই রেহান শুধু আমার। আর তোকে এই বাড়ি থেকে যেতে হবে, না হলে আমি কিন্তু তোদের দুজনের ওই রঙ্গবাজি ভিডিওটি ভাইরাল করে দিব। তখন কিন্তু তুই ও তোর বাবা বাইরে কাউকে মুখ দেখানোর যোগ্য থাকবি না। তাই আজকে রাতের মধ্যেই তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর রেহান শুধু আমার, রেহানকে তো আমিই বিয়ে করব। তারপর আমার বোন আমাকে একটা চিঠি লিখতে বলল। সেই চিঠিতে নাকি আমাকে লিখতে হবে যে আমি স্বইচ্ছায় এই বাড়ি ছেড়ে যাচ্ছি। আমি যখন সীমার কথা মতো চিঠি লিখতে রাজি হয়নি, তখন সে আমাকে বলল, কোনো ব্যাপার না, তুই লিখতে না পারলেও তোর হয়ে আমি চিঠিটা লিখে দিচ্ছি। তারপর সে নিজের মতো করে চিঠিটা লিখে আমার হাতে ধরিয়ে দিয়ে বলেছিল, এই চিঠিটা তোর বাবার ঘরে রেখে দিয়ে আয় এবং তাড়াতাড়ি এই ঘর ছেড়ে বেরিয়ে যা। ওই সময় আমি সীমার হাতে পায়ে ধরে বলেছিলাম সে যাতে আমার সঙ্গে এত অন্যায় ও অত্যাচার না করে, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। বোন যখন আমাকে হুমকি দিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমার বাবা ঘরের ভেতরে এসেছিল এবং বাবা সীমাকে আমার ঘর থেকে বের হতে দেখেছিল। ওই সময় আমি ঘর ছেড়ে যাওয়ার জন্য বাধ্য হয়ে একটা ব্যাগের মধ্যে নিজের জামা কাপড় গোছাচ্ছিলাম, আর আমার চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছিল। আমাকে ওই অবস্থায় দেখে বাবা ঘরের ভেতরে এসে আমার কাছে এসে অনেক ঘাবড়ে গিয়ে আমার চোখের জল মুছে জিজ্ঞেস করলো, মা, তুই এইভাবে কাঁদছিস কেন? তোর কি হয়েছে? সীমা কি তোকে কিছু বলেছে? আমি তখন নিজের আবেগটাকে ধরে রাখতে না পেরে বাবার হাত ধরে মাথা নিচু করে বলেছিলাম, বাবা, আমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি, তাই আজকেই আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তাছাড়া আমার কাছে তো আর কোনো উপায় নেই। বাবা তখন আমার কথা শুনে বলেছিল, তুই এই ধরনের কথা কেন বলছিস মা? তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না। তোর ছাড়া আমার কেউ নেই। তোর কি হয়েছে আমাকে সব সত্যি কথা খুলে বল, আমি সব কিছু ঠিক করে দেব। আমি তখন বাবাকে সব কিছু সত্যি কথা বলেছিলাম
যে আমি রেহান বলে একটা ছেলেকে খুব ভালোবাসতাম এবং তার সঙ্গে প্রত্যেক দিন রাতে আমাদের বাড়ির পেছন দিকের বাগানে দেখা করতাম। সেদিন রাতে আমি যখন লুকিয়ে রেহানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সেদিন রেহান আমাকে আদর করছিল। ঠিক ওই সময় সীমা আমাদের ভিডিও করেছিল এবং সে ওই ভিডিওটি দেখিয়ে আমাকে প্রত্যেক দিন হুমকি দিত এবং তার হুমকির ভয়ে আমি ভয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করতাম। শুধু তাই নয়, সে আমার প্রেমিককে ভয় দেখিয়ে তার সঙ্গে নিজে শারীরিক সম্পর্কও করেছিল এবং এখন সে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। সে বলেছে আমি যাতে এই কথাগুলো তোমাকে না বলি। কিন্তু বাবা, আমি তোমাকে এই কথাগুলো না বলে আর থাকতে পারলাম না। বাবা, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এই কথাটা সত্যি যে আমি ও রেহান কিন্তু একে অপরকে অনেক ভালোবাসি। সেদিন রাতে সীমা রেহানের সঙ্গে যা করেছিল সেই সব কিছু কিন্তু রেহান আবার আমাকে ফোন করে বলেছিল যে সীমা কিভাবে তাকে হুমকি দিয়ে তার সঙ্গে সম্পর্ক করেছে এবং সে ওই ভিডিওটি দেখিয়ে আমাকে বলেছে আমি যদি আজকের মধ্যে এই বাড়ি ছেড়ে না যাই তাহলে সে নাকি আমার ও রেহানের ওই ভিডিওটি ভাইরাল করে দেবে। ভেবেছিলাম বাবা হয়তো সব কিছু শোনার পরে আমাকে বকা দেবে বা আমার গালে হয়তো 2-3টে থাপ্পড় মারবে, কিন্তু বাবা আমার কান্না দেখে ও সব কিছু সত্যি কথা শোনার পরে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল এই কারণেই আমি দ্বিতীয় বিয়ে করতে চাইনি। শুধুমাত্র তোর কথা শুনে আমি ওই মহিলাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু ওই মহিলা ও তার মেয়ে মিলে তোর উপরে এত অত্যাচার করবে আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি। তারপর বাবা বলেছিল নিধি, তোর পরীক্ষাতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে মা, তাই এই সব কথা ভুলে গিয়ে তুই নিজের পড়াশোনায় মনোযোগ দে, বাকি সব কিছু কিন্তু আমার উপরে ছেড়ে দে। এবার দেখ আমি কিভাবে ওদের মা ও মেয়েকে লাইনে নিয়ে আসি। পরের দিন সকালবেলা বাবা উকিলকে আমাদের বাড়িতে নিয়ে এসে নিজের সমস্ত জমি জায়গা সম্পত্তি বাড়িঘর সব কিছু কিন্তু আমার নামে লিখেছিল। ওই সময় আমার সতের মা ও বোন বাবাকে বলেছিল তুমি কিভাবে সব কিছু নিধির নামে করতে পারলে, কারণ তোমার তো আর একটা মেয়ে আছে, সীমারও তো অধিকার আছে তোমার জমি জায়গা ও সম্পত্তির উপরে। আমার বাবা তখন অনেক রেগে আমার মা ও বোনকে বলেছিল তোমাদের কোনো অধিকার নেই আমার জমি জায়গা ও সম্পত্তির উপরে, কারণ তোমাদের দুজনের যদি ব্যবহার ভালো হতো তাহলে আজ আমাকে কিছুই বলতে হতো না। আমি নিজে থেকেই সীমার নামে কিছু সম্পত্তি ও জমি জায়গা লিখে দিতাম, কারণ তোমাদের মতিগতি বুঝতে আমার অনেক দেরি হয়েছে। তোমরা দুজনে শুধুমাত্র আমার সম্পত্তি আদায় করার জন্য এই বাড়িতে এসেছিলে, কারণ তোমরা যদি সত্যি নিধিকে নিজের মনে করতে তাহলে ওর উপরে এত অত্যাচার করতে না। নিধি তো তোমাদেরকে নিজের মনে করতো, তাহলে তোমরা কেন নিধির সঙ্গে এত খারাপ ব্যবহার করলে? এর শাস্তিস্বরূপ তোমরা আমার সম্পত্তির একটা বিন্দু মাত্রও পাবে না। এতে তোমাদের যদি আমার সঙ্গে থাকতে ইচ্ছে না হয় তাহলে তোমরা আমার বাড়ি ছেড়ে চলে যেতে পারো, কারণ আমি তোমাদের আগেই বলেছিলাম এই বাড়িতে থাকতে গেলে আমার মেয়েকে কষ্ট দেওয়া চলবে না। আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে আমার নিধির যাতে কোনো কষ্ট না হয়, কিন্তু তোমরা সব কিছু জানার পরেও আমার নিধিকেই বারবার কষ্ট দিয়েছ। ওই সময় আমার সৎ বোন তার মাকে বলেছিল মা, তুমি এই রকম লোককে বিয়ে করেছো যে কিনা তোমাকে সম্মান করে না, যে কিনা নিজের সম্পত্তির বিন্দুমাত্র তোমাকে দেবে না, তাহলে তোমার এখানে থেকে কোনো লাভ নেই। চলো আমরা আজকেই এখান থেকে চলে যাব। তারপর আমার মা ও সতের বোন যখন বুঝতে পেরেছিল যে এই বাড়িতে থাকলে তো তারা কিছুই পাবে না, তাদের শুধুমাত্র আমার সেবা করতে হবে, তাই তারা আমাদের বাড়ি ছেড়ে চলে গেছিল। এমনকি যাওয়ার সময় আমার সতের মা বাবাকে বলেছিল এটা সত্যি যে তোমার সম্পত্তি পাওয়ার লোভে আমি তোমাকে বিয়ে করেছিলাম আর ভেবেছিলাম তোমার সব সম্পত্তি আমার সীমার নামে করে দেব, কিন্তু তুমি তো সব কিছু নিজের মেয়ের নামে করেছো, তাহলে তোমার সঙ্গে থাকার কোনো মানেই হয় না। তাই আমিও সীমা এই বাড়ি ছেড়ে যাচ্ছি। তারা যখন এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিল তখন আমার বাবা সীমার গালে একটা থাপ্পড় মেরে বলেছিল তোর সাহস কি করে হলো আমার মেয়ের ভিডিও করার?
এই বলে আমার বাবা তার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়েছিল এবং তার মোবাইলটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল আর বলেছিল, বেরিয়ে যা তোরা আমার চোখের সামনে থেকে। আর যদি এটা ভাবিস যে আমার মেয়ের ভিডিও অন্য জায়গায় রেখেছিস এবং সেটা দিয়ে আবার আমার মেয়েকে হুমকি দিবি, তাহলে কিন্তু আমি তোদের নামে পুলিশের কাছে রিপোর্ট করতে বাধ্য হব। এই কথাটা যাতে মনে থাকে। তাদের চলে যাওয়ার পরে বাবা আমাকে বলেছিল, দেখলি তো, ওরা শুধু আমার সম্পত্তি পাওয়ার লোভে এই বাড়িতে এসেছিল। তাই আজকের পর থেকে আর কোনো দিন বলবি না যে আমি ওই লোভী মহিলাকে যাতে এই বাড়িতে নিয়ে আসি। আমার কারোর দরকার নেই। তোর চাকরি পাওয়ার পরেও আমি একাই নিজেকে সামলে নিতে পারবো। আমার কোনো অসুবিধে হবে না। ওই রকম লোভী মহিলার সঙ্গে থাকার চাইতে আমার একা থাকা অনেক ভালো। তারপর বাবার কথা শুনে আমি বাবাকে জড়িয়ে ধরেছিলাম ও অনেক কেঁদেছিলাম এবং বাবার পা ধরে ক্ষমা চেয়েছিলাম যে এই সব কিছু যা হয়েছে শুধুমাত্র আমার জন্যই হয়েছে, কারণ আমিই তো চেয়েছিলাম বাবা যাতে দ্বিতীয় বিয়ে করে। আমার বাবা আমাকে এতটাই ভালোবাসতো যে ওই রকম বাবা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এমনকি আমার ও রেহানের ব্যাপারে সব কিছু জানার পরেও আমার বাবা রেহানের বাড়িতে গেছিল তার বাবার সঙ্গে দেখা করতে। সেদিন রেহানও বাড়িতেই ছিল এবং রেহান আগে থেকেই তার বাড়িতে সবাইকে আমার ব্যাপারে বলে দিয়েছিল। রেহানের বাবা আমার বাবাকে বলেছিল, আমার ছেলে যখন আপনার মেয়েকে ভালোবাসে এবং তাকে যখন বিয়ে করতে চায়, তাহলে এতে আমাদের কোনো আপত্তি নেই। এমনকি বিয়ের আগে আমি রেহানের কাছে একটা শর্ত রেখেছিলাম যে চাকরির পরে আমি যেখানেই থাকি না কেন আমার বাবা কিন্তু আমার সঙ্গেই থাকবে, এবং এতে রেহান ও তার বাবার কোনো আপত্তি ছিল না, কারণ আমাদের বাড়ি থেকে রেহানের বাড়ি তো মাত্র 10 মিনিটের দূরত্বে ছিল। সেদিনের পর থেকে আমি নিজের পড়াশোনায় খুব ভালোভাবে মনোযোগ দিয়েছিলাম। আমার ও রেহানের যেদিন বিয়ে পাকা হয় সেদিন কিন্তু রেহান আমার ও বাবার কাছে পা ধরে ক্ষমা চেয়েছিল, সেদিন সীমার সঙ্গে রেহানের যা কিছু হয়েছিল সেটার জন্য। তারপর আমার ব্যাংকের পরীক্ষার কিছুদিন পরে আমার বিয়ের ডেট পাকা হয়েছিল। আজ রেহানের সঙ্গে বিয়ে হতে আমার 4 মাস হয়ে গেছে এবং আমার ব্যাংকের চাকরির জন্য ইন্টারভিউয়ের কল এসেছে এবং আশা করছি খুব তাড়াতাড়ি আমি ব্যাংকের চাকরি জয়েন করব। আজ আমি খুব সুখে আছি। আজ মা ও আমার সতের বোন যদি আমার ও বাবার সঙ্গে ভালো ব্যবহার করত, তাহলে আজ আমরা একসঙ্গে একই পরিবারের মেম্বার হতাম। কিন্তু বাবার সম্পত্তি দেখে তো তারা লোভে পড়ে গেছিল, আর যেই মানুষ খুব বেশি লোভে পড়বে তার ধ্বংস কিন্তু সুনিশ্চিত। আমার সতের বোন ও মায়ের সঙ্গেও এটাই হয়েছিল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।